সৈয়দ মুজতবা আলী লিখিত দেশে বিদেশে পর্ব ২। গায়ের পাঠশালার বুড়ো পণ্ডিত মশাই হাই তুললেই তুড়ি দিয়ে করুণ কণ্ঠে বলতেন, রাধে গো ব্রজসুন্দরী, পার করো পার করো। বড় হয়ে মেলা হিন্দি উর্দু পড়েছি, নানা দেশের নানা লোকের সঙ্গে আলাপচারি হয়েছে, কিন্তু পার করো বলে ঠাকুর দেবতাকে স্মরণ করতে কাউকে শুনিনি। শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা পার হয়ে এতদিন বাদে তত্ত্বটা বুঝতে পারলুম। নামগুলো ছেলেবেলায় মুখস্থ করেছি, ম্যাপে ভালো করে চিনে নিয়েছি, আর কল্পনায় দেখেছি তাদের বিরাট তরঙ্গ, খরতর স্রোত। ভেবেছি আমাদের গঙ্গা, পদ্মা, মেঘনা, বুড়িগঙ্গা ইনাদের কাছে ধুলি পরিমাণ। গাড়ি থেকে তাকিয়ে দেখে বিশ্বাস হয় না, এরাই ইতিহাস ভূগোলে নাম করা মহাপুরুষের দল। কোথায় তরঙ্গ আর কোথায় তীরের মতো স্রোত, এপার ওপার জুড়ে শুকনো খাঁ খাঁ বালুচর, জল যে কোথায় তার পাত্তাই নেই। দেখতে হলে মাইক্রোস্কোপ, টেলিস্কোপ দুয়েরই প্রয়োজন। তখন বুঝতে পারলুম ভবযন্ত্রণা পশ্চিমাদের মনে নদী পার হবার ছবি কেন এঁকে দেয় না। এসব নদীর বেশিরভাগ পার হবার জন্য ঠাকুর দেবতার তো দরকারই নেই, মাঝি না হলেও চলে। বর্ষাকালে কি অবস্থা হয় জানি নে, কিন্তু ঠাকুর দেবতাদের তো আর কিস্তিবন্দি করে মৌসুম মাফিক ডাকা যায় না। 3 দিনের বর্ষা, তার জন্য 12 মাস চিল্লাচিল্লি করেও ধর্মের খাতে বেজায় বাজে খরচা। গাড়ি এর মাঝে আবার ভোল ফিরিয়ে নিয়েছে, দাড়ি লম্বা হয়েছে, টিকি খাটো হয়েছে, নাদুস নুদুস লালাজিদের মিষ্টি মিষ্টি আইয়ে बैठिए আর শোনা যায় না। এখন 6 ফুট লম্বা পাঠানদের দগ দগ দুলতা রাওড়া, পাঞ্জাবিদের তোসে আসে, আর শিখ সর্দারজিদের জালবন্ধ দাড়ির হরেক রকম বাহার। পুরুষ যেরকম মেয়েদের কেশ নিয়ে কবিতা লেখে, এদেশের মেয়েরা বোধ করি সর্দারজিদের দাড়ি সম্বন্ধে তেমনি গজল গায়। সে দাড়িতে পাক ধরলে মার্সিয়া জারি গানে বার্ধক্যকে বেইজ্জত করে, তাতে আশ্চর্য হবারই বা কি? তেওফিল গাতিয়ারের এক উপন্যাসে পড়েছি, ফরাসি দেশে যখন প্রথম দাড়ি কামানো আরম্ভ হয়, তখন এক বিদগ্ধা মহিলা গভীর মনোবেদনা প্রকাশ করে বলেছিলেন, চুম্বনের আনন্দ ফরাসি দেশ থেকে লোপ পেল। শ্বশ্রু ঘর্ষণের ভিতর দিয়ে প্রেমিকের দুর্বার পৌরুষের যে আনন্দ ঘন আস্বাদন পেতুম, ফরাসি স্ত্রীজাতি তার থেকে চিরতরে বঞ্চিত হলো। এখন থেকে ক্লিবের রাজত্ব, কল্পনা করতেও ঘেন্নায় সর্বাঙ্গ রিরি করে ওঠে। ভাবলুম কোনো সর্দারজিকে এ বিষয়ে রায় জাহির করতে বলি। ফরাসি দাড়ি তার গৌরবের মধ্যাহ্ন গগনেও সর্দারজির দাড়িকে যখন হার মানাতে পারেনি, তখন এদেশের মহিলা মহলে নিশ্চয়ই এ সম্বন্ধে অনেক প্রশস্তি তারিফ গাওয়া হয়েছে, কিন্তু ভাবগতিক দেখে সাহস পেলুম না। এদেশে কোন কথায় কখন যে কার সখ্ত বেইজ্জতি হয়ে যায় আর খুন সে তার বদলাই নিতে হয়, তার হদিস তো জানি নে। তুলনাত্মক দাড়িতত্ত্বের আলোচনা করতে গিয়ে প্রাণটা কুরবানি দেব নাকি? এরা যখন বেনির সঙ্গে মাথা দিতে জানে, তখন আলবাত দাড়িবিহীন মুন্ডুও নিতে জানে। সামনের বুড়ো সর্দারজি প্রথম আলাপ আরম্ভ করলেন। গোয়িং ফার নয়, সোজাসুজি কহা যাইয়েগা? আমি ডবল তসলিম করে সবিনয় উত্তর দিলুম, ভদ্রলোক ঠাকুরদার বয়সী, আর জবরজং দাড়ি গোঁফের ভিতর অতি মিষ্ট মোলায়েম হাসি। বিচক্ষণ লোকও বটেন, বুঝে নিলেন নিরীহ বাঙালি কৃপাণ বন্দুকের মাঝখানে খুব আরাম বোধ করছে না। জিজ্ঞাসা করলেন, পেশোয়ারে কাউকে চিনি না হোটেলে উঠব? বললুম, বন্ধুর বন্ধু স্টেশনে আসবেন, তবে তাকে কখনো দেখিনি, তিনি যে আমাকে কি করে চিনবেন সে সম্বন্ধে ঈষৎ উদ্বেগ আছে। সর্দারজি হেসে বললেন, কিছু ভয় নেই, পেশোয়ার স্টেশনে
এক গাড়ি বাঙালি নামে না। আপনি 2 মিনিট সবুর করলেই তিনি আপনাকে ঠিক খুঁজে নেবেন। আমি সাহস পেয়ে বললুম, তা তো বটেই, তবে কিনা শার্ট পরে এসেছি। সর্দারজি এবার অট্টহাস্য করে বললেন, শার্টে যে 1 ফুট জায়গা ঢাকা পড়ে তাই দিয়ে মানুষ মানুষকে চেনে নাকি? আমি আমতা আমতা করে বললুম, না তা নয়, তবে কিনা ধুতি পাঞ্জাবি পরলে হয়তো ভালো হতো। সর্দারজিকে হারাবার উপায় নেই, বললেন, এও তো তজ্জব কি বাত, পাঞ্জাবি পরলে বাঙালিকে চেনা যায়? আমি আর এগুলুম না। বাঙালি পাঞ্জাবি ও পাঞ্জাবি কুর্তায় কি তফাৎ, সে সম্বন্ধে সর্দারজিকে কিছু বলতে গেলে তিনি হয়তো আমাকে আরও বোকা বানিয়ে দেবেন। তার চেয়ে বরঞ্চ উনিই কথা বলুন, আমি শুনে যাই। জিজ্ঞাসা করলুম, সর্দারজি, সিলোয়ার বানাতে ক গজ কাপড় লাগে? বললেন, দিল্লিতে 3.5, জলন্ধরে 4.5, লাহোরে 5.5, লালামুসায় 6.5, রাওয়ালপিন্ডিতে 7.5, তারপর পেশোয়ারে একলম্ফে 10.5, খাস পাঠান মুল্লুক কোহাট খাইবারে পুরো থান। 20 গজ? হ্যাঁ, তাও আবার খাকি শার্টিং দিয়ে বানানো। আমি বললুম, এরকম 1 বস্তা কাপড় গায়ে জড়িয়ে চলাফেরা করে কি করে? মারপিট খুন রাহাজানির কথা তো বাদই দিলাম। সর্দারজি বললেন, আপনি বুঝি কখনো বায়োস্কোপে যান না? আমি এই বুড়ো বয়সেও মাঝে মাঝে যাই, না গেলে ছেলে ছোকরাদের মতিগতি বোঝবার উপায় নেই। আমার আবার 1 পাল নাতি নাতনি। এই সেদিন দেখলুম 200 বছরের পুরনো গল্পে এক মেম সাহেব ফ্রকের পর ফ্রক পরেই যাচ্ছেন, মনে নেই 10খানা না 12খানা। তাতে নিদেন পক্ষে 40 গজ কাপড় লাগার কথা। সেই পরে যদি মেমরা নেচে কুঁদে থাকতে পারেন, তবে মদ্দা পাঠান 20 গজি সিলোয়ার পরে মারপিট করতে পারবে না কেন? আমি খানিকটা ভেবে বললুম, হক কথা, তবে কিনা বাজে খরচা। সর্দারজি তাতে খুশি নন, বললেন, সে হলো 19-20-এর কথা। মাদ্রাজি ধুতি 7 হাত, বড় জোর 8 হাত, অথচ আপনারা 10 হাত পরে। আমি বললুম, 10 হাত টেকে বেশি দিন, ঘুরিয়ে ফিরিয়ে পরা যায়। সর্দারজি বললেন, সিলোয়ারের বেলাতেও তাই। আপনি বুঝি ভেবেছেন পাঠান প্রতি ঈদে নতুন সিলোয়ার তৈরি করায়? মোটেই না। ছোকরা পাঠান বিয়ের দিন শ্বশুরের কাছ থেকে 20 গজি একটা সিলোয়ার পায়। বিস্তর কাপড়ের ঝামেলা, এক জায়গায় চাপ পড়ে না বলে বহুদিন তাতে জোড়াতালি দিতে হয় না। ছিঁড়তে আরম্ভ করলেই পাঠান সে সিলোয়ার ফেলে দেয় না, গোড়ার দিকে সেলাই করে, পরে তালি লাগাতে আরম্ভ করে। সে যে কোনো রঙের কাপড় দিয়েই হোক, পাঠানের তাতে বাছ বিচার নেই। বাকি জীবন সে ওই সিলোয়ার পরেই কাটায়। মরার সময় ছেলেকে দিয়ে যায়, ছেলের বিয়ে হলে পর তার শ্বশুরের কাছ থেকে নতুন সিলোয়ার পায়, ততদিন বাপের সিলোয়ার দিয়েই চালায়। সর্দারজি আমাকে বোকা পেয়ে মশকরা করছেন না সত্যি কথা বলছেন বুঝতে না পেরে বললুম, আপনি সত্যি সত্যি জানেন না আপনাকে কেউ বানিয়ে বানিয়ে গল্প বলেছে? সর্দারজি বললেন, গভীর বনে রাজপুত্রের সঙ্গে বাঘের দেখা। বাঘ বলল, তোমাকে আমি খাবো। এই হলো গল্প। তাই বলে বাঘ মানুষ খায়, সেও কি মিথ্যে কথা? অকাট্য যুক্তি, পিছনে রয়েছে আবার 70 বৎসরের অভিজ্ঞতা। কাজেই রণে ভঙ্গ দিয়ে বললুম, আমরা বাঙালি, পাজামার মর্ম আমরা জানবো কি করে? আমাদের হলো বৃষ্টি বাদলার দেশ, খালবিল পেরোতে হয়। ধুতি লুঙ্গি যেরকম টেনে টেনে তোলা যায়, পাজামাতাতেও তা যায় না। মনে হয় এতক্ষণে যেন সর্দারজির মন পেলুম। তিনি বললেন, হ্যাঁ, বর্মা মালয়েও তাই। আমি ওইসব দেশে 30 বৎসর কাটিয়েছি। তারপর তিনি ঝাড় বেঁধে নানা রকম গল্প বলে যেতে লাগলেন। তার কতটা যে সত্যি সত্যি বানিয়ে বলা, সে কথা পরখ করার মতো পরশপাথর আমার কাছে ছিল না। তবে মনে হলো ওই বাঘের গল্পের মতোই। 2-4 জন পাঠান ততক্ষণে সর্দারজির কাছে এসে তার গল্প শুনতে আরম্ভ করেছে। পরে জানলুম এদের সবাই 2-10 বছর বর্মা মালয়ে কাটিয়ে এসেছে। এদের সামনে সর্দারজি ঠিক তেমনি ধারা গল্প করে যেতে লাগলেন। তাতেই বুঝলুম
ফাঁকির অংশটা কমই হবে। আড্ডা জমে উঠল। দেখলুম পাঠানের বাইরের দিকটা যতই রসকসহীন হোক না কেন, গল্প শোনাতে আর গল্প বলাতে তাদের উৎসাহের সীমা নেই। তর্কাতর্কি করে না, গল্প জমাবার জন্য বর্ণনার রং তুলিও বড় একটা ব্যবহার করে না। সব যেন উডকাটের মতো, সাদামাটা কাঠখোট্টা বটে, কিন্তু ওই নিরস নিরলঙ্কার বলার ধরনে কেমন যেন একটা গোপন কায়দা রয়েছে, যার জোর মনের উপর বেশ জোর দাগ কেটে যায়। বেশিরভাগই মিলিটারি গল্প, মাঝে মাঝে ঘরোয়া অথবা গোষ্ঠী সংঘর্ষের ইতিহাস। অনেকগুলি গোষ্ঠীর নাম সেদিনকেই শেখা হয়ে গেল, আফ্রিদি, সেনোয়ারি, খুগিয়ানি, আরও কত কি। সর্দারজি দেখলুম এদের হাড় হদ্দ সব কিছুই জানেন। আমার সুবিধের জন্য মাঝে মাঝে টিকাটেপনে কেটে আমাকে যেন আস্তে আস্তে ওয়াকিফাল করে তুলছিলেন। ফুরসত মাফিক আমাকে একবার বললেনও, ইংরেজ ফরাসির কেচ্ছা পড়ে পড়ে তো পরীক্ষা পাশ করেছেন, অন্য কোনো কাজে সেগুলো লাগবে না। তার চেয়ে পাঠানদের নাম বুনিয়াদ শিখে নিন, পেশোয়ার খাইবার পাশে কাজে লাগবে। সর্দারজি হক কথা বলেছিলেন। পাঠানদের গল্প আবার শেষ হয় প্রত্যক্ষ প্রমাণ দিয়ে। ভাঙা ভাঙা পস্তু, উর্দু, পাঞ্জাবি মিশিয়ে গল্প শেষ করে বলবে, তখন তো আমার কুছ মালুমই হলো না, আমি যেন শরাবির বেহুশিতে মশগুল। পরে সব যখন সব সাফা, বিলকুল ঠান্ডা, তখন দেখি বাঁ হাতের দুটো আঙুল উড়ে গিয়েছে। এই দেখুন বলে 22 গজি সিলভারের ভাঁজ থেকে বাঁ হাতখানা তুলে ধরল। আমি দরদ দেখাবার জন্য জিজ্ঞাসা করলুম, হাসপাতালে কতদিন ছিলেন? সুবে পাঠানিস্তান একসঙ্গে হেসে উঠল। বাবুজির অজ্ঞতা দেখে তারা ভারী খুশি। পাঠান বলল, হাসপাতাল আর বিলাইতি ডাক্তার কাহা বাবুজি? বিবি পট্টি বেঁধে দিলেন, দাদিমা কুछ कुछ हल्दी भी লাগিয়ে দিলেন, মোল্লাজি ফু ফু করলেন। अब देखिए मालूम है যেন আমি 3 আঙুল নিয়েই জন্মেছি। পাঠানের ভগ্নিপতিও গাড়িতে ছিল। বলল, যে 3 জনের কথা বললে তাদের ভয়ে আজরাইল তোমাদের গায়ে ঢোকে না, তোমাকে মারে কে? সবাই হাসল। আমার দিকে তাকিয়ে বলল, ওর দাদিজানের কেচ্ছা ওকে বলতে বলুন না। পাহাড়ের উপর থেকে পাথরের পর পাথর গড়িয়ে ফেলে কীরকম করে একটা পুরোদস্তুর গোড়া পাল্টানকে 3 ঘন্টা কাবু করে রেখেছিলেন। সেদিন গল্পের প্লাবনে রৌদ্র আর গ্রীষ্ম দুই ডুবে গিয়েছিল। আর কি খানাপিনা! প্রতি স্টেশনে আড্ডার কেউ না কেউ কিছু না কিছু কিনবেই। চা, শরবত, বরফ জল, কাবাব, রুটি, কোনো জিনিসই বাদ পড়ল না। কে দাম দেয়, কে খায়, কিচ্ছু বোঝবার উপায় নেই। আমি 2-1বার আমার হিস্সা দেবার চেষ্টা করে হার মানলুম। 12 জন তাগড়া পাঠানের তির্যকবুহ ভেদ করে দরজায় পৌঁছবার বহু পূর্বেই কেউ না কেউ পয়সা দিয়ে ফেলছে। আপত্তি জানালে শোনে না, বলে, বাবুজি এই পয়লা দফা পাঠান মুল্লুকে যাচ্ছেন, না হয় আমরা একটু মেহমানদারি করলুমই। আপনি পেশোয়ারে আড্ডা গাড়ুন, আমরা সবাই এসে একদিন আচ্ছা করে খানাপিনা করে যাব। আমি বললুম, আমি পেশোয়ারে বেশি দিন থাকবো না, কিন্তু কার গোয়াল কে দেয় ধুঁয়ো। সর্দারজি বললেন, কেন বৃথা চেষ্টা করেন? আমি বুড়ো মানুষ, আমাকে পর্যন্ত একবার পয়সা দিতে দিল না। যদি পাঠানের আত্মীয়তা মেহমানদারি বাদ দিয়ে এদেশে ভ্রমণ করতে চান, তবে তার একমাত্র উপায় কোনো পাঠানের সঙ্গে একদম একটি কথাও না বলা। তাতেও সবসময় ফল হয় না। পাঠানের দল আপত্তি জানিয়ে বলল, আমরা গরিব, পেটের ধান্দায় তামাম দুনিয়া ঘুরে বেড়াই, আমরা মেহমানদারি করব কি দিয়ে? সর্দারজি আমার কানে কানে বললেন, দেখলেন দেখলেন বুদ্ধির বহর, মেহমানদারি করার ইচ্ছাটা যেন টাকা থাকার না থাকার ওপর নির্ভর করে।